তিস্তার পানিতে প্লাবিত লালমনিরহাটের নিম্নাঞ্চলের ১৫টি গ্রাম, ভোগান্তিতে বাসিন্দারা। যশোরের ভবদহে অপরিকল্পিত মাছের ঘেরের কারণে জলাবদ্ধতার দুর্ভোগ। যে পরিমাণ জায়গাটা রাখে ঘের করা আর খনন করার কথা, সে পরিমাণ পর্যাপ্ত জায়গা রাখা নেই। বৃষ্টির সময় যে ওই ক্যানেল দিয়ে যাবে যে পানিটা, এই পথটা যখন না রাখতেছে তখনই আছে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রংপুরে হিন্দুপল্লীতে হামলার ঘটনায় যৌথ অভিযানে ৫ জন গ্রেপ্তার। গতরাতে অজ্ঞাতনামা ১,০০০ থেকে ১২০০ জনকে আসামি করে মামলা। সাতক্ষীরা শহরের অধিকাংশ সড়কে খানাখন্দ, বর্ষায় বেড়েছে ভোগান্তি। সংস্কারের জন্য দাতা সংস্থার অপেক্ষায় পৌরসভা। আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত খবর জানাবো। উজানের ঢলে লালমনিরহাটে তিস্তার পানি বেড়ে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল। খুলে রাখা হয়েছে ব্যারেজের ৪৪টি জলকপাট। সদর, হাতিবান্ধা, আদিতমারি ও কালীগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলের ১৫টি গ্রামের অন্তত ৭,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বানের জলে ডুবেছে রাস্তাঘাট, ফসলি জমি, ভেসে গেছে মাছের ঘের। বাড়িঘরে পানি ওঠায় ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, হাতিবান্ধার ধুবনি এলাকায় একটি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েও পানি প্রবেশ করে লোকালয়ে। মঙ্গলবার রাতে ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ সময় প্লাবিত হতে থাকে নিম্নাঞ্চল। সকাল থেকে পানি কিছুটা কমে এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী ২৪ ঘন্টা পানির স্তর স্থিতিশীল থাকতে পারে, রয়েছে কমার সম্ভাবনাও। যেখানে একটু উঁচু জায়গা আছে বা শুকনো জায়গা, আমার সেখানে যে আশ্রয় নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি, এই জন্য বাড়ি থেকে যাচ্ছি আর কি। পানি হঠাৎ বৃদ্ধি পেয়ে বাড়িঘর এবং সবগুলা ভরে গেছে। আমাদের পরীক্ষা, আমরা যাতায়াতের অসুবিধা হচ্ছে। 7টা ওয়ার্ডের কিছু এলাকা বন্যার পানি উঠেছে। আমরা গতকাল থেকে আমাদের যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং যারা ইউনিয়ন পরিষদের সদস্য তাদের সাথে যোগাযোগ রেখেছি। যারা যারা অ্যাফেক্টেড তাদের তালিকা করতে বলেছি। দর্শক, সেখানকার অবস্থা জানবো। লালমনিরহাটে যেতে চাই, আমার সহকর্মী আনিসুর রহমান সেই খবরগুলো রাখছেন। আনিস, যেসব এলাকা থেকে এখনো পানি নামেনি সেখানে জেলা প্রশাসনের তরফ থেকে কোনো সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে কিনা, এবং প্লাবিত এলাকাগুলোর এখন সার্বিক অবস্থা কেমন দেখছেন আপনি? ইশরাত, আপনি যেটি বললেন যে জেলা প্রশাসন থেকে কোনো সহায়তা করা হয়েছে কিনা, আমি কিছুক্ষণ আগে জেলা প্রশাসক HM রকিব হায়দারের সঙ্গে কথা বলছি। তিনি যেটি জানিয়েছেন যে যেহেতু ব্যারেজের ভাটিতে 4 উপজেলা রয়েছে, নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে, আর সেখানে তারা কিছুক্ষণ আগে 40 মেট্রিক টন চাল এবং শুকনো খাবার কিছু বরাদ্দ দিয়েছেন, যেটি এখনও কিন্তু ভুক্তভোগী মানুষজন পাননি। আর তবে আরেকটি বিষয়, 12টার যে ব্যারেজের পানির পরিমাপ, সেখানে কিন্তু 15 সেন্টিমিটার নিচ দিয়ে পানি এখন প্রবাহিত হচ্ছে। আর 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও কিন্তু ব্যারেজের ভাটির যে 4 উপজেলা যে নিম্নাঞ্চলগুলো আছে, পানিগুলো কিন্তু সেদিকেই আসছে। আর নতুন নতুন জায়গায় কিন্তু পানিগুলো প্রবেশ করার কারণে বেশ কিছু মানুষজন কিন্তু চরম দুর্ভোগে ভুগছেন। আর জেলা প্রশাসন সূত্র আরও জানিয়েছেন যে যারা পানিবন্দী মানুষ রয়েছেন তাদের তালিকা প্রস্তুতের কাজ চলছে, তারপরে হয়তো তারা এইসব ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। আর এদিকে মানুষজনের কিন্তু দাবি রয়েছে, তারা কিন্তু চান যে এই যে বারবার এই উজান থেকে নেমে আসা পানিতেই কিন্তু তিস্তার লোকজন কিন্তু চরম দুর্ভোগে ভোগে, তারা কিন্তু চরম কষ্টে ভোগে। তারা কিন্তু চান যে একটা সুষ্ঠু সমাধান এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে, এটাই কিন্তু তারা চান। আমি এখন কথা বলবো মহিষখোচা ইউনিয়নের যে বন্যা কবলিত এলাকা রয়েছে সেখানকার একজন ভুক্তভোগী। আপনি একটু জানাবেন যে এই যে বারবার বন্যা হচ্ছে, আসলে আপনারা নদীপাড়ের লোকজন আর সরকারের কাছে কি চান? আমাদের সরকারের কাছে দাবি হলো, হঠাৎ যে বন্যা আসে, যদি মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়, তিস্তা মহাপরিকল্পনা, তাহলে হয়তো আমাদের এই আর ঘন ঘন বন্যা আসলে আমরা এলাকার লোক ক্ষতিগ্রস্ত আর হবে না। আমাদের দুলুভাই যেহেতু এটার উদ্যোগ নিয়েছে, এই জন্য আমরা দুলুভাইকে আরও আমার মহিষখোচা ইউনিয়নবাসীর পক্ষ থেকে দুলুভাইকে অভিনন্দন জানাচ্ছি, যাতে কাজটা। ধন্যবাদ। আসলে ইশরাত, আপনি শুনলেন যে এখানকার লোকজন কিন্তু এখন তাদের একটাই দাবি যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করলে তারা হয়তো এই সমস্যাগুলো আর পড়বেন না। ইশরাত, ধন্যবাদ আপনাকে আনিস।
ভবদহ যশোরের দুঃখ হিসেবেই যার পরিচিতি। কয়েক দশক ধরে বর্ষার জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েন এলাকার অন্তত 10 লাখ মানুষ। অথচ এই জলাবদ্ধতা যতটা না প্রাকৃতিক তার থেকে বেশি মানব সৃষ্ট। মাছের ঘের ব্যবসায়ীদের লোভের কারণে বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশনের পথ। তাই প্রতি বছরই বর্ষায় ডুবে ভবদহ। যতদূর চোখ যায় ছোট বড় মাছের ঘের দেখে বোঝার উপায় নেই একসময় এগুলোই ছিল 3 ফসলি জমি। এসব মাছের ঘের একদিকে যেমন গিলেছে ফসলি জমিকে, সেই সাথে ডুবিয়েছে গোটা ভবদহকেও। এই অঞ্চলের অনেকেই নিজের জমি থাকার পরও জলাবদ্ধতার কারণে পরের জমিতে করেন দিনমজুরের কাজ। আমার জমিতে তো আগে একসময় ফসল হতো, কিন্তু এখন এই জলাবদ্ধতার কারণে কোনো ফসল হয় না। আগে তিল কলই মুসুরি টুসুরি সব কিছু হইতো, এখানে অনেক বাড়ি সব বেড়ে যাইতো তিল কলইতে। এখন হয় না, এই যে গেরবেড়ি অনেক গেরবেড়ি করে বেলাতে জায়গা নেই, পানি বদ্ধ হয়ে পড়ে থাকে। তারপরে আমরা এখন কি করব, ওই দেখেন ওই যাই নপাড়ায় কাজ করি, কারগুতি করি। মুক্তেশ্বরী, টেকা ও হরিনদের পাশাপাশি ভবদহে রয়েছে ছোট বড় 52টি বিল। একসময় জোয়ার ও বৃষ্টির পানি সহজে নেমে গেলেও ঘের ব্যবসায়ীদের লোভের কারণে বন্ধ হয়ে যায় নিষ্কাশনের পথ। বর্ষায় ঘের ও জমির সাথে ডুবে যায় গ্রামের পর গ্রাম। ঘের বেড়ির সমস্যা, জল যাওয়ার কোনো লাইন পথ নেই। বৃষ্টির সময় যে ওই ক্যানেল দিয়ে যাবে যে পানিটা, এই পথটা যখন না রাখতেছে তখন এসে এই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। যে পরিমাণ জায়গাটা রাখে ঘের করার খনন করার কথা, সে পরিমাণ পর্যাপ্ত জায়গা রাখা নেই। তারা কিভাবে করতেছে, পানি সরতেছে কিনা, কি পানি সরার জায়গা আছে কিনা, তারা এগুলো দেখাশোনা করতেছে না। স্থানীয়রা বলছেন ঘের মালিকরা নীতিমালা না মানায় কৃত্রিম সংকটে ডুবে থাকে ভবদহ। অন্যদিকে ঘের ব্যবসায়ীদের দাবি, জলাবদ্ধতায় জমি ডুবে যাওয়ায় বেঁচে থাকার দায়েই ঘের তৈরি করেছেন তারা। জমিতে ফসল হয় না, এখন ঘের না কাটে আমরা কি করে বাঁচবো বলেন? বগদার জন্য আমাদের বাড়ি ঘর তলায় না। ঘেরের কারণেই এই ভবদা জনপদে জলবিদ্যুৎ হচ্ছে নিরসনের একটা বাধা সৃষ্টি হয়ে রয়েছে। ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতারা বলছেন, অপরিকল্পিত ঘেরের কারণেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন জানায় এরই মধ্যে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বর্ষাকালে পানি যাওয়ার কোনো জায়গায় রাখেনি, কিন্তু নিজেদের ঘেরে পানি শেষে ফেলে সেই জায়গাও গে নেই। আমার দাবি হলো প্রত্যেকটা ঘেরের পাশে 8 ফুট করে জায়গা রাখতে হবে। সম্মিলিতভাবে চেষ্টা করা হচ্ছে যাতে মৎস্য ঘেরের নীতিমালার আলোকে মৎস্য চাষ হয়, এবং একই সাথে আমরা ভবদহ এলাকায় যাতে মানুষজন জলাবদ্ধতায় আর কষ্ট না পায় সেজন্য আমরা ইতিমধ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করছি। আমাদের এই সমস্যার যতটা না প্রাকৃতিক, তার চেয়ে এর সাথে যোগ হয়েছে যে মনুষ্য সৃষ্ট কিছু প্রতিবন্ধকতা, সেটা যেমন ঘের তৈরি করার। তো আমাদের দীর্ঘদিনের এরকম একটা ঘেরের কোনো নীতিমালা ছিল না। আমাদের 2019 সালে একটা ঘের নীতিমালা হয়েছে। ভবদহের দুঃখ দূর করতে অপরিকল্পিত ঘের নির্মাণ বন্ধের দাবি স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। রংপুরের গঙ্গাচড়ায় ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু পল্লীতে হামলার মামলায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। এর আগে মঙ্গলবার গঙ্গাচড়া থানায় অজ্ঞাতনামা 1000 থেকে 1200 জনকে আসামি করে এক ভুক্তভোগী মামলা করেন। প্রশাসন জানায়, হিন্দু পল্লীর এক শিক্ষার্থী ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করে। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে শনিবার রাতেই গ্রেপ্তার করা হয় তাকে। এ সময় তার চাচার ঘরে হামলা হয়। পরদিন বিকেলে মিছিল নিয়ে এসে উশৃঙ্খল জনতা হিন্দু পল্লীতে হামলা চালায়। ক্ষতিগ্রস্ত হয় 12টি বাড়ি, যেখানে 22টি পরিবারের বসবাস। নিরাপত্তা জোরদার করা হলে বাড়ি ফেরেন ভুক্তভোগীরা। পরে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামতের কাজ শুরু করা হয়। এনসিপির জুলাই পদযাত্রা এখন নরসিংদীতে। আজ সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সাথে দুপুরে নরসিংদী ক্লাবে সাক্ষাৎ করবেন তারা। খোঁজ খবর নেবেন স্বজনদের। পরে জেলখানা মোড় থেকে বের করা হবে পদযাত্রা। বিভিন্ন সড়ক ঘুরে পৌরসভা গেটে গিয়ে শেষ হবে এটি। পরে সেখানে সমাবেশে অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। নরসিংদীতে কর্মসূচি শেষে এনসিপির জুলাই পদযাত্রার গাড়িবহর রওনা হবে সাভারের উদ্দেশ্যে। সেখানে গণসংযোগ পথসভায় অংশ নেবেন নেতারা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছিনতাইকারীদের হামলায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গত রাতে উপজেলার নন্দীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মোস্তফা কামাল কালীকচ্ছ বর্ডার বাজারের
দোকানদার ছিলেন। পুলিশ জানায় রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন মুস্তফা। পথে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে কয়েকজন ছিনতাইকারী। এ সময় সাথে থাকা টাকা ও মালামাল ছিনিয়ে নেয় তারা। পরে পথচারীরা মুস্তফাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেলে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে জেলা সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মুস্তফাকে মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বরিশালের বাকেরগঞ্জে হাসান গাজী নামের এক যুবককে হত্যা করেছে তারই বাবা মা। মঙ্গলবারই তারা থানায় আত্মসমর্পণ করেন। অভিযোগ, মাদকাসক্ত ছেলে প্রায় মারধর করত তাদের। গতকাল বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামে হয় এই ঘটনা। প্রতিবেশীরা জানান, ঘটনার দিন দুপুরেও নেশার টাকার জন্য ঘরে ভাঙচুর চালায় হাসান। একই সাথে বাবা মাকে মারধর করে মাদকাসক্ত ছেলে। এক পর্যায়ে বাবা জাফর গাজী লোহার রড দিয়ে ছেলের মাথা ও ঘাড়ে আঘাত করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ জানায়, বিকেলে জাফর গাজী ও তার স্ত্রী নাজমা বেগম থানায় গিয়ে ছেলেকে হত্যার কথা স্বীকার করেন। পুলিশ ঘটনাস্থল থেকে হাসানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেলের মর্গে পাঠিয়েছে। মামলা ও তদন্তের পর আইনগত ব্যবস্থা নেবে পুলিশ। সাতক্ষীরা শহরের অধিকাংশ সড়কে খানাখন্দ। বৃষ্টিতে গর্তে পানি জমে সেই দুর্ভোগ বাড়িয়েছে কয়েক গুণ। প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন চলাচলকারীরা। কর্তৃপক্ষ বলছে, নাগরিক চাহিদা পূরণের সক্ষমতা নেই সাতক্ষীরা পৌরসভার। শহরের সঙ্গীতা মোড় থেকে পিএন স্কুল হয়ে সুলতানপুর সড়ক, প্রায় 2 কিলোমিটার সড়কে খানাখন্দ। গর্তে জমেছে পানি, চলাচলে ভোগান্তি সীমাহীন। খুব খারাপ অবস্থা আমাদের রাস্তাঘাট, আমরা চলতেই পারতেছি না। পৌরসভার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা। ভোগান্তি খুব হচ্ছে, জানমালের ক্ষতি হচ্ছে, গাড়ির ক্ষতি হচ্ছে। এইখানে যে পরীক্ষার্থীরা আসছে, এই যে এখান থেকে চলাচল করা যায় না। সামনে পিএন হাই স্কুল, নাম করা একজোড়া স্কুল। শহরের পোস্ট অফিস থেকে পুরাতন সাতক্ষীরা সড়কের অবস্থা আরও বেহাল। অথচ এই সড়কেই সরকারি কলেজ সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। এই রোডে তো চলাচল করাই যায় না। প্রতিদিন বেশিরভাগ মানুষ ভ্যান উল্টে যাচ্ছে, মাঝে মধ্যে পানি হেঁটে পর্যন্ত উঠে যায়। সব প্রতিনিয়ত এই সমস্যার কারণে অনেক ছেলেমেয়ে ক্লাস করে না। মানুষরা কতটা দুর্ভোগ করতেছে এই রাস্তার জন্য। অনেক দিন ধরে এটা ফেলানো। আগের দিন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ছোট বাচ্চা পড়ে গেছে। একই অবস্থা শহরের বেশিরভাগ সড়কেই, কোথাও ভাঙা, কোথাও বা জমে আছে বৃষ্টির পানি। বর্ষা হলে তো এখন যে অবস্থা, হাঁটা চলাও যায় না। অনেক কিছু ইয়েতে গেছে, কিন্তু কোনো পদক্ষেপই এখানে কোনো পদক্ষেপ নেয় না। সাতক্ষীরা পৌরসভায় 205 কিলোমিটার সড়কের মধ্যে 85 কিলোমিটার ক্ষতিগ্রস্ত। সংস্কারে দাতা সংস্থার অপেক্ষায় রয়েছে পৌরসভা। আমরা মোটামুটি বিভিন্ন ওয়ার্ডের রাস্তাগুলো পুনর্নির্মাণ এবং সংস্কারের জন্য আমরা টেন্ডার আহ্বান করেছি এবং টেন্ডার কার্যক্রম আমাদের প্রায় শেষ পর্যায়ে। কিছু কিছু রাস্তার কাজ খুবই দ্রুতই শুরু হয়ে যাবে। 1869 সালে প্রতিষ্ঠিত হয় সাতক্ষীরা পৌরসভা। ওয়ার্ড আছে 9টি। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। বেনাপোল স্থলবন্দরের ট্রাক চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে 60 জন আনসার সদস্যকে বদলি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আনসারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের অন্যত্র বদলি করা হয়। বেনাপোল বন্দরের আনসার কমান্ডার জানান, ক্যাম্পের অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং বাহিনীর ভাবমূর্তি রক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 28 জুলাই বন্দরের ট্রাক প্রবেশের বিভিন্ন গেট দিয়ে বকশিসের নামে চাঁদা আদায়ের ঘটনা নিয়ে যমুনা টেলিভিশনের সংবাদ প্রচার করা হয়। এ বিষয়ে সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। বন্দরে আমদানি রপ্তানি পণ্যের নিরাপত্তা, পণ্যবাহী ট্রাকের গেট পাস পরীক্ষা নিরীক্ষায় রয়েছে 163 জন আনসার এবং বেসরকারি নিরাপত্তা সংস্থা পিমার 129 জন সদস্য। প্রথম ধাপে 60 জন বদলি হলেও পরে অন্যান্যদের বদলি করা হবে। ছোটখাটো ত্রুটি যখন ধরা পড়েছে, আমরা সাথে সাথে আনসারের পিসি সহ ইতিমধ্যে প্রায় 60-র অধিক আনসার সদস্যকে আমরা পরিবর্তন করেছি। এবং আমি একটি মেসেজ দিতে চাই যে অন্যায় বা ত্রুটি বিচ্যুতি যেই করুক, তাকে সাথে সাথে ব্যবস্থা তার বিরুদ্ধে আমরা নিব এবং তাকে শাস্তি। সবশেষ জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা 125টি। এর আগে 2018 সালের গণনায় 114টি বাঘ থাকার তথ্য পাওয়া যায়। সুন্দরবনে বাঘ গণনা কি আসলে সম্ভব? কিভাবে ও কোন পদ্ধতিতে বাঘ গণনা করা হয় তা তুলে ধরছেন সহকর্মী শেখ আল এহসান। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে
সুন্দরবন বাংলাদেশ অংশে রয়েছে ৬,০১৭ বর্গ কিলোমিটার। এ বনের মূল আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনে বাঘের প্রকৃত সংখ্যা কত? উত্তর জানতে ১৯৭৫ সাল থেকে শুরু হয় বাঘ শুমারি। তখন বাঘ গণনা করা হতো পায়ের ছাপ আর জেলে বাওয়ালিদের কাছ থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে। ২০১৩ সাল থেকে অধিক বিজ্ঞানসম্মত ক্যামেরা ট্র্যাপিং এর মাধ্যমে শুরু হয় বাঘ গণনা কার্যক্রম। ২০১৫ সালে সার্ভে করা হয় সুন্দরবনের ২৬% এলাকায় আর ২০১৮-তে ৩৭%। তবে ২০২৪-এ বাড়ানো হয় সে আয়তন। সার্ভে করা হয় ২,২৪০ বর্গ কিলোমিটার এলাকায়, যা বনের ৪৭%। এ সময় পুরো সুন্দরবনকে ৬০৫টি অংশে ভাগ করে বসানো হয় ক্যামেরা। মেলে ১২৫টি বাঘের তথ্য। প্রতিটা গ্রিডে কমপক্ষে 2টি করে খাল আমরা সার্ভে করেছি। সেই ক্যামেরাগুলো আমরা ৪৫ থেকে ৬০ দিন পর্যন্ত সেখানে থাকে এবং এই ক্যামেরাগুলো অটো সেন্সর ক্যামেরা, অর্থাৎ এর সামনে দিয়ে যে কোনো প্রাণী যদি যায় তখন সে অটোমেটিক ছবি তুলবে। এটা দিনে এবং রাতে সবসময় ছবি তোলে। কিন্তু কিভাবে শনাক্ত হয় বাঘ? এ প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা জানান, একটি বাঘের ডোরাকাটা দাগের সাথে অন্য বাঘের দাগের মিল থাকে না। অনেকটা মানুষের হাতের আঙ্গুলের ছাপের মতোই ব্যাপারটা। ক্যামেরায় পাওয়া ছবি থেকে প্রতিটি বাঘকে আলাদা করা হয়। ২০২৪ সালের যে গণনা, এখানে আমরা প্রায় ১১ লক্ষর মতো ছবি পেয়েছি। তো ১১ লক্ষ ছবির ভিতরে ৭,২৯৭টি হচ্ছে বাঘের ছবি পাওয়া গেছে। আমাদের যেরকম ফিঙ্গারপ্রিন্ট, অর্থাৎ একজন মানুষের সাথে আরেকজন মানুষের যেমন ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নেই, বাঘের যেই হলুদ এবং কালো যেই ডোরাকাটা দাগ, এই ডোরাকাটা দাগগুলো কোনোটা বাঘের সাথে কোনোটা মিল নেই। অর্থাৎ প্রতিটা বাঘের যে ডোরাকাটা দাগ, এই দাগগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল। অন্যান্য জরিপে খুলনা রেঞ্জে বাঘের সংখ্যা ছিল খুবই কম, কিন্তু এবারের জরিপে এই রেঞ্জে পর্যাপ্ত বাঘের সংখ্যা পাওয়া গেছে। এই বছর আমরা আপনার খুলনা রেঞ্জে যখন বাঘ গণনা করা হয় ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে, আমরা আদাচাই, সেকেরটেক, ভোমরখালী, নীলকমল এই সমস্ত এলাকায় আমরা বাঘ পেয়েছি। বাঘ শুমারির পাশাপাশি তার শিকার প্রাণীর সংখ্যাও নির্ধারণ করা হয়েছে। সেই জরিপ অনুযায়ী সুন্দরবনে চিত্রা হরিণ রয়েছে ১,৩৬,০০০-এর বেশি, বানর ১.৫ লাখ, শূকর রয়েছে ৪৭,৫০০, গুইসাপ ২৫,১২৪টি ও সজারু রয়েছে ১২,০০০-এর মতো। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা।